আসসালামু আলাইকুম। কেমন আছেন রাকিব? ভালো আছেন? শোনা যায় কিনা? হ্যালো। স্যার, আমার শোনা- কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কি চাকরি করে এখন আসছে চাকরি থেকে? আজকে সাড়ে সাড়ে আটটা পৌনে নয়টায় আসছি স্যার। ও, বাসা থেকে বেশি দূরে নাকি, না কাছাকাছি আছেন? আধা ঘন্টা 40 মিনিটের ডিস্টেন্স। আচ্ছা, ঠিক আছে। যতটুকু সময় পারেন বের করার চেষ্টা করেন। কেমন পড়াশোনা তো করতে হবে, যেহেতু পরীক্ষা খুব কাছে। এটা একটা বিষয় আর কি। আচ্ছা, আমরা আহ শুরু করব আজকে থার্ড চ্যাপ্টার। কেমন? হিসাব বিজ্ঞানের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো। তো এর আগে আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করছি। আর পিডিএফটা আমি এটা দিয়ে দিয়েছি গ্রুপে। বাকি এখান যে প্র্যাকটিস শিটটা আছে এটা এখনো দিন, এটা দিব পরে। তো সময়ে দিন দিন এগিয়ে 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 আসছে। কেমন? আমাদেরকে প্রিপারেশনটা স্পিড বাড়াইতে হবে। তো এই চ্যাপ্টার নাম হলো ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। মজুত পণ্য কিভাবে আমরা হিসাব রক্ষণ করব, এটা হলো এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো এখানে বেসিক্যালি দুইটা পদ্ধতি আছে, একটা হলো পারপেচুয়াল আর একটা হলো পিরিয়ডিক। কেমন? আমরা এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। সিলেবাসেরটা আমরা একটু দেখে নেই। বিসিএস রিটেন অ্যাকাউন্টিং সিলেবাসটা দেখেন কি আছে। সিলেবাসে বলা আছে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম পারপেচুয়াল এবং পিরিয়ডিক। তারপর ভ্যালুইং ইনভেন্টরি এট দ্য লোয়ার কস্ট অর মার্কেট, এলসিএম। কেমন? মূলত দুইটা টপিক আর কি। নিত্য পদ্ধতি আর কালান্তিক বা পিরিয়ডিক পদ্ধতি। এবং ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম, সেটি মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করুন। এটা হলো এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আচ্ছা, মজুত পণ্য বলতে আমরা যেটা বুঝি, মজুত পণ্য বলতে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট দিনে বা তারিখে পূর্বেকৃত মজুত পণ্যের যে পরিমাণ বিক্রয়যোগ্য অবস্থা থাকে, অর্থাৎ আমাদের স্টোরে যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য থাকে সেটাই আমরা মজুত পণ্য বলি আর কি। আমার দোকানে বা স্টোরে বা গোডাউনে বিক্রয়যোগ্য যে পণ্য থাকে, কেমন, সেটা আমরা হিসাব করি আর কি। এটাকে মার্চেন্ডাইজিং ইনভেন্টরিও বলা হয়। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট দিনে বা তারিখে আগে যেগুলো ক্রয় করা হয়েছে, সে পূর্বেকৃত মজুত পণ্যের যে পরিমাণ বিক্রয়যোগ্য অবস্থা থাকে, তো স্টোরে আমাদের যে পরিমাণ পণ্য বিক্রি করার মতো থাকে সেটাই আমরা মজুত পণ্য বলি। কেমন? এখানে ইংলিশে বলা আছে যে কোয়ান্টিটি অফ গুডস অন হ্যান্ড, হ্যাঁ, মানে হাতে মজুত, অ্যান্ড অ্যাভেলেবল ফর সেল, বিক্রয় উপযোগী কি পরিমাণ পণ্য হাতে মজুদ আছে সেটাই হলো মজুত পণ্য। আচ্ছা, মজুত পণ্য বের করার জন্য এখানে অনেকগুলা বিষয় আছে। কেমন? বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, যেমন প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয়ের সাথে যদি ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করা হয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। কেমন? প্রারম্ভিক মজুত পণ্য মানে আমাদের বছর শুরুতে যে পরিমাণ পণ্য ছিল আর যেগুলো আমরা কিনছি। কেমন? তো এই দুইটা যোগ করলে তো আমরা গুডস অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল বা বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ পাবো। হুম। আচ্ছা, আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে বলে, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য। কেমন? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্য মাইনাস সমাপনী মজুদ। এটা হলো যে বিক্রি পণ্যের ব্যয় বের করার একটা ফর্মুলা। গুরুত্ব এগুলো আমরা পড়তে হবে না, এগুলো লিখিত পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে আমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে যে আহ, মজুত পণ্যের পদ্ধতি। হ্যাঁ, ডিসকাস দ্য ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা বলছি এটা দুটি পদ্ধতি আছে। একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটাকে বলা হয় অবিরত বা নিত্য মজুত পদ্ধতি। কেমন? আর একটা হলো কালান্তিক মজুত পদ্ধতি অথবা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এই দুইটা কনসেপ্ট আমাদের বুঝলে এই চ্যাপ্টার আমাদের পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন হলো একটা হলো অবিরত বা নিত্য মজুত পদ্ধতি, এটাকে ইংলিশে বলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। হুম। আর একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। অবিরত বা নিত্য মজুত পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে কারবার প্রতিষ্ঠান প্রতিটি মজুদ মজুদ ক্রয় বিক্রয়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করে। ফলে নিয়মিত মজুদের উদ্ধৃত জানা যায়। হুম।
সাধারণত যেসব প্রতিষ্ঠান উচ্চ মূল্যের পণ্য ক্রয় বিক্রয় করে, কেমন, যেমন গাড়ির ব্যবসা, হ্যাঁ, যেগুলোর দাম বেশি আর কি, ফ্রিজের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, এই ধরনের প্রতিষ্ঠান, ধরেন তাদের দোকানে 10টা গাড়ি আছে, তার একটা বিক্রি করার সাথে সাথে স্টোরে লিখে মানে আমার গাড়ি 9টা আছে, কেমন, মানে একটা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে যে হিসাবটা আপডেট করা হয়, সেটা হচ্ছে নিত্য বা অবিরত। অবিরত মানে বিরতিহীন ভাবে তারা সব সময় আপডেট করে একটা পণ্য বিক্রি করার সাথে। আমাদের দেশে স্বপ্ন আগুন অনেকটাই এরকমের, দেখবেন যে তারা অনলাইনে সেল করে একটা কি এটা কি জানি কোড বলে এটাকে, এখান থেকে স্ক্যান করে কোডটা নিয়ে নেয়, সাথে সাথে আপডেট হয়ে যায় যে কোন পণ্য কতটা আছে, তারা দেখতে পারে। এই পদ্ধতি যখনই কোনো বিক্রয় সম্পন্ন হয় তখনই তার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। এটা পরীক্ষায় আসছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটু মাথায় রাখতে হবে, কেমন, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় অবিরত বা নিত্য মজুত পদ্ধতিতে, কেমন, তাহলে যখনই কোনো পণ্য বিক্রি করা হয় তখনই এটা আপডেট করা হয় কোন পদ্ধতিতে, অবিরত বা নিত্য মজুত পদ্ধতি, পারপেচুয়াল ইনভেন্টরি বলা হয় এটাকে, কেমন। এটা বলা হয়েছে অবিরত। অবিরত মানে বিরতিহীন, কেমন, বিরতিহীন বাস, কন্টিনিউয়াসলি হিসাব সংরক্ষণ করা হয় বলে এটাকে এটাকে অবিরত বলা হয়, কেমন, বিরতিহীন, অবিরত। অর্থাৎ প্রতিটি পণ্য বিক্রয়ের পরেই আপডেট করা হয় বা প্রতিটি পণ্য ক্রয় করার পরে আপডেট করা হয়, এটা হলো অবিরত বা নিত্য মজুত পদ্ধতি। এটার বৈশিষ্ট্য হলো যে ধরনের ব্যবসা বা যে ধরনের প্রোডাক্ট গুলা হাই প্রাইস, কেমন, উচ্চ মূল্যে, যেমন গাড়ির ব্যবসা, তারপরে ফ্রিজের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, এই ধরনের প্রতিষ্ঠানগুলা। আচ্ছা, কালান্তিক মজুত পদ্ধতি, এটাকে ইংলিশে বলে পিরিয়ড। পিরিয়ড তো আমরা বুঝি, পিরিয়ডিক মানে হলো যে একটা নির্দিষ্ট সময় পরে, কেমন, 3 মাস 6 মাস পরে একবার হিসাব করা হয়, হ্যাঁ, 6 মাস পরে ধরেন একবার হিসাব করলো, এটা হলো একটা পিরিয়ড। ইংলিশে বলে পিরিয়ড, পিরিয়ডিক, হ্যাঁ, আর বাংলা বলে কালান্তিক, কেমন, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা একটা নির্দিষ্ট সময় পর যখন আমরা গোডাউনে কি পরিমাণ মাল আছে তাই হিসাব করি, সেটা হলো পিরিয়ডিক পদ্ধতি। এখানে বলা আছে হিসাবকাল শেষে। হিসাবকাল শেষ, and হিসাবকালটা কি, আমরা আগে আলোচনা করছি, হিসাবকাল এটা কোম্পানির সিদ্ধান্ত নেয়। কোনো হিসাবকাল 1 মাস হইতে পারে, কোথাও 3 মাস হইতে পারে, কোথাও 6 মাস হইতে পারে, কোথাও 9 মাস হইতে পারে, কোথাও 1 বছর হইতে পারে। তো এই হিসাবকাল শেষে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা থাকে, তাকে বলা হয় কালান্তিক মজুত পদ্ধতি বা পিরিয়ডিক মজুত পদ্ধতি, কেমন। এখানে আহ, ক্রয় বিক্রয় বিস্তারিত হিসাব সংগ্রহণ করা হয় না, কেমন, আম, সব সময় সংরক্ষণ করা হয় না এটা, কারণ এই পদ্ধতি অবিরত মজুত পদ্ধতি একটু কস্টলি, এটা একটু কস্ট কম, এখানে দাম পণ্যের দাম বেশি, এখানে দাম কম। আচ্ছা, আমরা পার্থক্যটা একটু পরে দেখাবো। বেসিক্যালি ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে তারাই এই পদ্ধতি মেনটেন করে, যেহেতু এটা খুব বেশি ভ্যালুয়েবল না, এই জন্য প্রতিদিন হিসাব করতে গেলে ব্যবসায়ী এমনি মরে যাবো, কেমন, তার পক্ষে প্রতিদিন হিসাব করা সম্ভব হবে না। আচ্ছা, এখন একজন উৎপাদনকারীর মজুদের ধরন কিরকম কিরকম মজুত পণ্য করে, এটা আমরা বলছি 3 ধরনের মজুত করে: র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, আর ফিনিশ গুডস ইনভেন্টরি। র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি মানে হলো যে আমরা একটা ফিনিশ গুডস তৈরি করার জন্য কিছু কাঁচামাল ব্যবহার করি, সেটা হলো র ম্যাটেরিয়াল, কেমন, উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত মূল উপাদান যেটা সেটা হলো কাঁচামাল। যেমন আমরা যদি ফার্নিচার তৈরি করি, কাঠ হলো আমাদের কাঁচামাল, কেমন, আমরা যে রুটি বানাই তাহলে আটাটা হলো আমাদের কাঁচামাল। ওয়ার্কিং প্রোগ্রেস মানে হলো যে কাজ প্রোগ্রেস চলমান আছে আর কি, কিছু কাজ হয়েছে কিছু কাজ হয় নাই, এটা হলো ওয়ার্কিং প্রোগ্রেস। যে সমস্ত কাঁচামালের পর্যায়ক্রম অতিক্রম হয়েছে, চূড়ান্ত হওয়ার অপেক্ষা আছে, এখনো চূড়ান্ত হয় নাই, হ্যাঁ, ধরেন চেয়ারের অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি, এরকম। আর ফিনিশ গুডস মানে তো কাজ শেষ হয়ে গেছে, কেমন। আচ্ছা, এখানে মজুত পণ্যের প্রকারভেদ 3 প্রকার আছে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, কেমন। ডিরেক্ট ম্যাটেরিয়াল তো আমরা বললাম, যেটা আমরা সরাসরি চিহ্নিত করতে পারি, প্রত্যক্ষ কাঁচামাল, যেমন ফার্নিচারের জন্য কাঠ, কেমন। আর আদালত ওয়ার্কিং প্রোগ্রেস মানে হচ্ছে যে অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে অর্ধেক সম্পূর্ণ হয় নাই, এই যে কম্পিউটার জন্য চিপস, যেটা বাড়ি থেকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হলো প্রত্যক্ষ। আর ফিনিশ গুডস মানে হলো পণ্য তৈরি হয়ে গেছে, কেমন। আচ্ছা, অবিরত বা নিত্য মজুত পদ্ধতির সুবিধা অসুবিধার মধ্যে, এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। মজুত পণ্যের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়, যেহেতু প্রতিদিন হিসেবে রাখা হয়, এই জন্য যে কোনো সময় আমরা জানতে পারবো যে আমাদের স্টোরে কি পরিমাণ মাল রয়েছে, কেমন। ফলে চুরি জালিয়াতি কমে যাবে, কেমন, যে কোনো সময় আর্থিক বিবরণী তৈরি করা সম্ভব, যেহেতু আমরা প্রতিদিন আপডেট করি। অসুবিধা হলে এই পদ্ধতি ব্যয়বহুল, এটা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পক্ষে সম্ভব না। ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য এই পদ্ধতি অসুবিধাজনক, কেমন, এটা সময় সাপেক্ষ। আচ্ছা, কালান্তিক মজুত, এটা হলো অপেক্ষাকৃত ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য হিসাবকাল শেষে সরজমিনে গণনা করে মজুত পণ্য মূল্যায়ন করা হয়। একবারে যাইয়া, কেমন, দোকানে যাইয়া নিজে নিজে দেখে দেখে গনে আর কি, কয়টা মাল আছে ফ্রিজে এখন, হ্যাঁ, এরকম আর কি, কেমন। রক্ষণশীলতা নীতির প্রতিফলন ঘটে। অসুবিধা হইলো, আচ্ছা, এখানে একটু আমরা ডিফারেন্সটা দেখি। অবিরত মজুত পদ্ধতি, এটা নিয়মিত মজুত পণ্য হিসাব রাখা হয়, নিয়মিত, কেমন। আর এখানে নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট পিরিয়ড শেষে বা পিরিয়ড টাইমের পরে
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অবিরত মজুত পদ্ধতিতে ক্রয়কে আমরা নর্মালি ব্যয় হিসেবে ট্রিট করি, কেমন? কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি মেথড বলা আছে যে এটা মজুত ক্রয়কে ক্রয় হিসেবে লিপিবদ্ধ না করে এটা সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করা হয়। মজুত পণ্য হিসাবে, কেমন? মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করা হয়, ক্রয়কে মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করা হয়, সম্পত্তি হিসেবে ট্রিট করা হয়, কেমন? আর এখানে ক্রয়কে ক্রয় হিসাবে বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। এটা একটা মূল পার্থক্য, কেমন? এটা আমাদের বুঝতে হবে, না হলে এই চ্যাপ্টার আলোচনাটাই বৃথা। আচ্ছা, এগুলো তো মনে থাকবে। উচ্চ মূল্যের পণ্য, এখানে ব্যবসায়ীরা এই পদ্ধতি ব্যবহার করে। আর যেহেতু এটা কম মূল্যে হবে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এই অবিরত পদ্ধতি ফলো করে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, তাদের টাকা পয়সা কম, তারা পিরিয়ডিক পদ্ধতি ফলো করে। মজুত পরে নিয়ন্ত্রণটা সহজ থাকে, নিয়ন্ত্রণ থাকে না, ব্যয়বহুল, ব্যয় কম ব্যয়। তারপরে পূর্ণাঙ্গ অবিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা অবিজ্ঞানসম্মত পদ্ধতি, কেমন? তাহলে এখানে একটা মূল বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এখানে মজুত পণ্যকে ব্যয় হিসাবে না না দেখে সম্পত্তি হিসাবে দেখানো হয় বা সম্পদ হিসাবে দেখানো হয়। তাহলে মজুত পণ্য হিসাব আর এটা হচ্ছে ক্রয় হিসাবে দেখানো হয়। এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, কেমন? আচ্ছা, এখানে এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশন, এই ধারণা দুটি বহু রিটেন পরীক্ষায় যে দুমায় আসছে, কেমন, অনেকবার আসছে। আচ্ছা, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি পরীক্ষা আসছে। এফওবি চিটাগং ইউনিভার্সিটি আসছে। এফওবি মানে কি? এফওবি মানে হলো যে ফ্রি অন বোর্ড, কেমন? এফওবি মানে হলো ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। আচ্ছা, শিপিং পয়েন্ট মানে হলো যে যেখানে মাল উঠাই দেওয়া হয়। শিপিং পয়েন্ট বলতে আমরা বেসিক্যালি জাহাজ বুঝি, কিন্তু সবসময় এটা জাহাজ হবে না, পরিবহন বোঝায় আর কি বেসিক্যালি, কেমন? আচ্ছা, এবং এফওবি শিপিং পয়েন্ট বলতে কি বোঝায়, এটা পরীক্ষা আসছে, এমসিকিউ আকারে আসে। এর অর্থ হলো বিক্রেতা পরিবহন ঘাট অথবা শিপিং পয়েন্ট পর্যন্ত পণ্য পৌঁছে দিবে। হ্যাঁ, যেখানে আহ, পরিবহন আছে সেখানে বিক্রেতা পণ্য পৌঁছে দিবে, কিন্তু ক্রেতা পণ্যের পরিবহন খরচ দিবে, কেমন? যদিও বিক্রেতা গাড়ির মধ্যে মাল উঠাই দিবে, গাড়ি ভাড়া কিন্তু ক্রেতাকে বিয়ার করতে হবে, কেমন? শিপিং পয়েন্টের পরে এই পণ্যের ক্রেতার চালান মালিকানা চলে যায়, এরপর বিক্রেতা কোনো দায়বদ্ধতা থাকে না। অর্থাৎ বিক্রেতা যখন ট্রাকের মধ্যে বা পরিবহনের মধ্যে বা জাহাজের মধ্যে মাল উঠাই দেয়, এরপর থেকে জাহাজ, এই যে গাড়ি ভাড়াটা বা পরিবহন ভাড়াটা, এটা ক্রেতা বহন করবে বা ক্রেতা বিয়ার করবে, কেমন? এবং এরপর থেকে এই পণ্যটা ক্রেতার হয়ে যায়। মাল নষ্ট হইলো ক্রেতার দায়, মাল মানে বিক্রেতার দায়িত্ব শেষ। বিক্রেতা গাড়ি তুলে দিলে, শিপিং করে দিলেই বিক্রেতার কাজ শেষ, কেমন? এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এখানে বুঝতে হবে যে শিপিং পয়েন্টে আহ দায়টা থাকে ক্রেতার, খরচটাও পরিবহন করে ক্রেতা, বিক্রেতা শুধু গাড়ির মধ্যে উঠাই দেয়, মানে জাহাজে বা শিপে উঠাই দেয়। এটা হলো আমাদের মূল কনসেপ্ট। আর ডেস্টিনেশন, যদি বলা হয় এফওবি ডেস্টিনেশন, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, মানে উল্টাটা ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, যার অর্থ হলো যে বিক্রেতা ক্রেতার ব্যবসা কেন্দ্র পর্যন্ত দোকানে পণ্য পৌঁছে দিবে। ক্রেতা যেখানে আছে সেখানে পণ্য পৌঁছে দিবে, ব্যবসা কেন্দ্র পর্যন্ত পণ্য পৌঁছে দিবে, এবং বিক্রেতাই পণ্যের পরিবহন খরচ পরিশোধ করবে, এবং বিক্রেতার মালিকানায় পণ্য থাকবে, কেমন? মানে ইয়ার কাছে পৌঁছানো পর্যন্ত, ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত মালিকানা থাকবে বিক্রেতার কাছে। এটা হলো মূল বিষয়টা। ডেস্টিনেশন মানেই তো গন্তব্য, কেমন? তো গন্তব্য পর্যন্ত দায়িত্বটা বিক্রেতার কাছে থাকবে। পরিবহন কস্ট, পণ্যের দায়িত্ব, পণ্যের মালিকানা সব বিক্রেতার হাতে। হ্যাঁ, যদি হাতে পান, ওই যে অনলাইন মার্কেটিং এর মতো আর কি, আমরা যখন পণ্য হাতে পাই, এটা অর্ডার করি, হাতে পাওয়ার পরে যেরকম টাকাটা পরিশোধ করি, হাতে না পেলে তো আপনি টাকা দেন না। আপনি যে অনলাইনে একটা বই অর্ডার করেন অথবা কিছু অর্ডার করেন, আমরা কখন টাকা দেই? যখন আমরা জিনিসটা পাই, এরকম আর কি, কেমন? ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন পৌঁছাতে হবে, আর ডেস্টিনেশন পৌঁছানোর দায়িত্ব সেখানে বিক্রেতার। আর যেগুলো শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট মানে গাড়ি তুলে দিবেন, কেমন? পরিবহন উঠাই দিবেন, বাকি দায়িত্ব হচ্ছে ক্রেতার। আহ এখানে সিআইএফ মানে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ওনারশিপ, এখানে কিছু টুকটাক বিষয় আছে। ডিসকাউন্ট নিয়ে আমরা যে আলোচনা করছি, এগুলো 2/10 মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে, 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আচ্ছা, এখন মজুত পণ্যের মেথডস, আমরা বলছি তিনটা মেথড আছে এখানে, আমরা এগুলো জানি: ফিফো, লিফো আর এভারেজ কস্ট মেথড, কেমন? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এগুলা, কেমন? আচ্ছা, ফিফো মেথড মানে কি? যে পণ্য আগে কিনছে সেই পণ্য আগে বিক্রি করবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? যে পণ্যটা আগে ক্রয় করা হয়েছে সেটা আগে বিক্রি করা হবে। সুবিধা হচ্ছে যেসব মাল তাড়াতাড়ি নষ্ট হয় সেসব ক্ষেত্রে ফিফো পদ্ধতি অধিক উপযোগী, কেমন? মুদ্রা সংকোচনের সময় ফিফো পদ্ধতি ব্যবহার করলে প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষিত হয়, কেমন? পরিবর্তনশীল বাজার মূল্যের সাথে ফিফো পদ্ধতি ঝুঁকিপূর্ণ, কেমন? বাজার মূল্যের ঊর্ধ্বগতি হইলে বা রাইজিং প্রাইস হইলে মুনাফা ও সম্পদের অতি মূল্যায়ন হয়, ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, কেমন? তাহলে ফলিং প্রাইসের সময় ফিফো মেথড ফলো করা হয়, দাম যখন কমে যায় তখন ফিফো মেথড ফলো করা হয়। এটা পরীক্ষা আসে যে যখন দাম হ্রাস পায় বা দাম কমে যায় তখন কোন মেথড ফিফ। তাহলে আমরা এটা মনে রাখছি এফ এফ, কেমন? এফ এফ মানে হচ্ছে ফলিং প্রাইস ফিফো, ফলিং প্রাইস ফিফো এভাবে মনে রাখছিলাম। ফলিং প্রাইস
ফিফো, আর বুঝলে তো এমনি বুঝবেন, তাহলে আর মনে রাখার দরকার নাই। ফলিং প্রাইস বা মুদ্রা সংকলনের সময় ফিফো পদ্ধতি মজুত পণ্যের মূল্যায়ন করলে হিসাব বিজ্ঞানের কনজারভেটিভ প্রিন্সিপাল বা রক্ষণশীলতা নীতি অনুসরণ করতে হয়, কেমন? সেক্ষেত্রে মজুত পণ্যের ক্রমাগত এই ট্রেডিং বেনে দিবেন, এগুলা পরের মাল আগে যায়, লাস্ট ইন ফার্স্ট আউট, কেমন? এখানে মূল কথা, যে মাল পরে কিনছে সেই মাল আগে বিক্রি করতে হবে। লিফ পদ্ধতিতে সর্বশেষ কৃত পণ্যের ক্রয় মূল্যকে সর্বপ্রথম বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। মন্তব্য: রাইজিং প্রাইসের সময় লিফ পদ্ধতি ফলো করা হয়, এটা রক্ষণশীলতা নীতি অনুসারে, কেমন? আর হলো এভারেজ মেথড, এটা আমরা পরে ক্লাস আলোচনা করব। আচ্ছা, রাইজিং প্রাইসের সময় কোনটা? ফলিং প্রাইস ফিফো, রাইজিং প্রাইস লিফো, কেমন? আমরা বলছি এটা। ফলে কি হবে, এটার ইফেক্টটা একটু দেখতে হবে, কেমন? এটা হলো আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় আর কি। এখন আমাদের এখান থেকে জাবেদাগুলো একটু বুঝতে হবে। জার্নাল এন্ট্রিজ আন্ডার পারপেচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, জাবেদা, কেমন? জাবেদাগুলো একটু দেখতে হবে। আচ্ছা, জাবেদার মধ্যে এক নম্বর, যে এখানে চারটা জাবেদা আছে আর কি, কেমন? এক নম্বর, যদি বাকিতে পণ্য ক্রয় করা হয়, পারচেজ অফ গুডস, পণ্য ক্রয় করা হয়, তাহলে অবিরত বা নিত্য পদ্ধতি, হ্যাঁ, নিত্য পদ্ধতিতে আমরা আগে বলছি এটাকে ক্রয় হিসেবে দেখানো যাবে না, এটাকে দেখাইতে হবে মজুত পণ্য হিসেবে বা সম্পত্তি হিসেবে দেখাইতে হবে, কেমন? এটা হচ্ছে মূল পয়েন্ট। মজুত পণ্য হিসেবে দেখাইতে হবে, মজুত পণ্য হিসাব ডেবিট, আর বাকিতে যেহেতু ক্রয় করছে প্রদেয় হিসাব ক্রেডিট। আর নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট হইতো, যেহেতু বাকিতে এই জন্য প্রদেয় হিসাব। আর এখানে কালান্তিক পদ্ধতিতে এটাকে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কেমন? এখানে মূল পার্থক্য হচ্ছে এখানে আহ ক্রয়কে ব্যয় হিসেবে না দেখে সম্পত্তি হিসেবে দেখানো হয়, কেমন? আচ্ছা, ইংলিশ ভার্সনটা দেওয়া আছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কেমন? আর এখানে পার্চেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এখন ক্রয় করার সময় যদি পরিবহনের মাল আনেন, কেমন? ক্রয় পরিবহন ধরেন 1,000 টাকা দেওয়া আছে, ফ্রেট কস্ট বা পরিবহন ব্যয় 1,000 টাকা। এখানে আবার একই কাহিনী, এখানে পরিবহন নামে যাবে না, কেমন? মজুত পণ্যের উপর দিয়ে চলে যাবে। যেহেতু এটা সম্পত্তি, যেহেতু এটাকে আমরা সম্পত্তি হিসেবে ট্রিট করছি, তাহলে এই খরচটা, পরিবহনটা ওই মজুত পণ্যের মধ্যে ঢুকাই দিতে হবে। তার মানে মজুত পণ্য হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর এখানে যেহেতু আমরা এটা ব্যয় হিসাবে দেখাইছি, তার কারণে এটা আলাদা করে আন্ত পরিবহন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কেমন? যদি ক্রয় ফেরত হয়, ক্রয় ফেরত হইলে আমাদের কি হবে? মজুত পণ্য, যদি আমরা, যখন আমরা মাল কিনি তখন স্টোরে মাল বেড়ে যায়, মজুত পণ্য ডেবিট থাকে। যখন মালটা আমরা ক্রয় ফেরত দিয়ে দিই, পার্চেজ রিটার্ন দিয়ে দিই, তাহলে স্টোরে মাল অবশ্যই কমে যাবে, তাহলে মজুত পণ্য হিসাব ক্রেডিট। আর প্রদেয় হিসাব যে আমরা যেহেতু বাকি দিয়ে ক্রয় করছি, আমাদের দেনা, সরি, প্রদেয় হিসাব বা পাওনাদার দায় ছিল, দায়টা একটু কমে যাবে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। এখানেও সেম, প্রদেয় হিসাব ডেবিট, বাট ক্রয় ফেরত, এখানে লিখতে হবে ক্রয় ফেরত। যেহেতু ওখানে আমরা লিখছি ক্রয়, এই জন্য এখানে লিখতে হবে ক্রয় ফেরত, কেমন? এখানে লিখতে হবে ক্রয় ফেরত। আর ওখানে যেহেতু মজুত পণ্য লিখছি, এই জন্য এখানে রিভার্স, মজুত পণ্য হিসাব ক্রেডিট, কেমন? আচ্ছা, প্রদেয় হিসাব পরিশোধ, যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আর যদি বার্তা পাওয়া যায়, কেমন? তাহলে প্রাপ্ত বার্তা দেওয়া যাবে না, দিতে হবে মজুত পণ্য হিসাব ক্রেডিট, কেমন? তার মানে এখানে পরিবহনের জন্য মজুত পণ্য দিতে হবে, বার্তার জন্য মজুত পণ্য দিতে হবে, ফেরতের জন্য মজুত পণ্য দিতে হবে, কেমন? এখানে ফেরত নামে কোনো হিসাব আসে না, বার্তা নামে কোনো হিসাব আসে না অবিরত পদ্ধতিতে। আর এখানে এখানে কিন্তু আসে ক্রয়, প্রদেয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ক্রয় বার্তা হিসাব বা প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। এটা হলো ক্রয় সংক্রান্ত চারটা জাবেদা। আচ্ছা, এবার বিক্রয় সন্ধান সংক্রান্ত চারটা জাবেদা আছে। আমাদের একটু এটা মনে রাখতে হবে যে অবিরত মজুত পদ্ধতি এবং কালান্তিক মজুত পদ্ধতি, এই জাবেদাগুলো পড়লে এই চ্যাপ্টার মূলত শেষ, কেমন? এখানে জাবেদা থেকে ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে আমি একটু পরে দেখাবো। এবং শীটটাও দিয়ে দিব সাথে, কেমন? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়, সরি, বাকিতে পণ্য বিক্রয়, আমরা নর্মালি জানি যে বাকিতে পণ্য বিক্রি করলে আহ প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি নগদে বিক্রি করতো তাহলে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা আমরা সবাই জানি, কেমন? তার মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, কালান্তিক মজুত পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। জানি না যেটা, সেটা হচ্ছে অবিরত মজুত পদ্ধতি, কেমন? সেখানে এখানে দুইটা জাবেদা দিতে হয়, হ্যাঁ, দুইটা জাবেদা দিতে হয়। একটা হচ্ছে ক্রয় মূল্যের জন্য জাবেদা, এই যেখানে ক্রয় মূল্য দেওয়া আছে, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য জাবেদা, কেমন? দুইটা জাবেদা দিতে হবে। একটা হচ্ছে ক্রয় মূল্যের জন্য জাবেদা, আর একটা হলো বিক্রয় মূল্যের জন্য। আচ্ছা, বাকিতে যখন পণ্য বিক্রয় করি, তাহলে আমাদের বাকিতে বিক্রয় করার পরে প্রাপ্য হিসাব ডেবিট, এটা তো বোঝা যাচ্ছে। বিক্রয় হিসাব ক্রেডিট, এটাও দিলাম, কেমন? এখন যখন এটার জন্য যে এক্সট্রা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যখন বিক্রি করে দেই, তাহলে আমাদের স্টোরে মালটা নিশ্চয়ই কমে যাবে। আমাদের এটা, আমরা যদি এটাকে ব্যয় হিসাবে দেখাই না, সম্পত্তি হিসাবে দেখাই, তাহলে সম্পত্তি কমে যাবে। তার 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 জন্য মজুত পণ্য হিসাব ক্রেডিট,
আর বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে এখানে ডেবিট হিসেবে দেখাইতে হবে। কেমন? বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় মূল্যের জন্য, যে এখানে প্রশ্ন মতো ক্রয় মূল্যটা অনেক সময় দেওয়া থাকে অথবা বের করে নিতে হয়। কেমন? অবশ্যই আপনাদের ওটা লাগবে না, যেহেতু এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা হলে ওটা লাগতো। কেমন? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুত পণ্যের হিসাব ক্রেডিট। কেমন? আচ্ছা, যদি বিক্রয় ফেরত আসে, কেমন, বিক্রয় ফেরত আসলে কি হবে? বিক্রয় ফেরত আসলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা যেহেতু এটা এটা মূলত এটা রিভার্স, এখানে এক নম্বরটা রিভার্স হুবহু এটা এটা। কেমন? তাহলে এখানে এখানে ছিল বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট। যদি আমরা ফেরত দিয়ে দিই তাহলে প্রাপ্য হিসাবটা কমে যাবে। কেমন? তাহলে প্রাপ্য হিসাবটা কমে গেলে আমরা করতে হবে প্রাপ্য হিসাব ক্রেডিট আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর এখানে এইটারও পুরো রিভার্স হবে, মজুত পণ্য হিসাব ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। কেমন? কালান্তিক মজুত আমরা এটা জানি, এটা আমাদের মানে আমরা যে নর্মাল যাওয়া জানি ওটাই আর কি। কেমন? আমরা যখন বিক্রয় ফেরত দিয়ে দিই তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এই যে আমাদের নর্মাল জাবেদা। কিন্তু এখানে অবিরত মজুত পদ্ধতি কিন্তু দুইটা দুইটা করে, এটা মাথায় রাখতে হবে, দুইটা দুইটা করে। যারা 47 লিখে লিখিত দিবেন তাদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা ম্যাথ আসে, এক্সেট ম্যাথ ম্যাথ আসে। কেমন? এই জাবেদাগুলো পারলে হয়ে যায়। আচ্ছা, এখন জানাজার থেকে যখন টাকা আদায় হয় তখন বার্তা প্রদান করা হয়। কেমন? তাহলে আমরা যখন টাকা আদায় করি তাহলে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব হয়ে যাবো ক্রেডিট, মানে ওই দেনাদার তো আর থাকবে না, দেনাদার বা প্রাপ্য হিসাব হয়ে যাবো ক্রেডিট। আর বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। কেমন? আচ্ছা, এখানে নগদ হিসাব ডেবিট, বিক্রয় বার্তা হিসাব ডেবিট বার্তা থাকলে আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা অলমোস্ট সেম। কেমন? বই পরিবহন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যখন বিক্রয় পরিবহন হয়, বই পরিবহন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা, এই জাবেদাটা আমাদের একটু মাথায় রাখলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। মূলত এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন পণ্য ক্রয় করা হয় তখন আমরা মজুত পণ্য হিসাবে ডেবিট দেখাইতে হয় আর কি। এটা হচ্ছে আমাদের মূল থিম আর কি। যদি মজুত পণ্য হিসাবে দেখাইতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এটা সম্পত্তি হিসাবে আমরা দেখাবো। কেমন? এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পারছি স্যার। রাকিব, আছেন হ্যাঁ নাকি আছি নাই? স্যার, আছি স্যার, আছি, বুঝতে পারছি। দেখতেছি। আচ্ছা, আমরা এখন একটু প্র্যাকটিস শিটটা দেখাবো। এটা তো এতক্ষণ আমরা আলোচনা করছি থিওরিটিক্যালি। কেমন? এখন আমরা জি। প্র্যাকটিস শিটে চলে যাই। যেখানে যে যে ধরনের প্রশ্ন আসবে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, প্রশ্ন না হলে তো পরীক্ষায় আনসার করা যাবে না। কেমন? যত বেশি এমসিকিউ ও আপনারা প্র্যাকটিস করতে পারবেন তত বেশি কনফিডেন্স বেড়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল মূল বিষয় আর কি। এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি। আহ, তো রাকিব, কি অবস্থা বলেন, পড়াশোনার কি অবস্থা একটু বলেন। পড়াশোনার চেষ্টা চালাচ্ছি স্যার, সময় যতটুকু পাই রাতে কতটুকু, আর সকালবেলা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কত, এই। একটু ভালো করে চেষ্টা করতে হবে এখন, সময় তো আমাদের অল্প নাকি? জি স্যার, সময় অল্প, আমি যতদূর সময় চেষ্টা অনেক করতেছি। কম, যার কারণে চেষ্টাটা করতে হবে বেশি, না হলে শেষ করা যাবে না আর কি। আচ্ছা, আমরা এখন আরেকটা আরেকটা স্লাইড দেখাবো এখন, যেটা হলো প্র্যাকটিস শিট, সেটা একটু আলাপ করব। প্র্যাকটিস শিটটা মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, সেই জায়গাতে আমরা একটু আলাপ করবো এখন। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এখানে আমরা যে বিষয়গুলো আলাপ করছি এখানেও আছে, ওখানে একটু পরিষ্কার ভাবে আছে আর কি। কালান্তিক মজুত পদ্ধতি আর নিত্য বা অবিরত মজুত পদ্ধতি, এগুলো তো আমরা বলছি কি জিনিস। কেমন? এটা মূলত শুধু একটা হিসাবকালে বা প্রতি হিসাবকালে প্রস্তুত করা হয়। কেমন? এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। হিসাবকাল শেষে দৃশ্যমান মজুত বা ফিজিক্যাল ইনভেন্টরি গণনা করতে করা করে অবিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় আর কি। কেমন? আর নিত্য মজুত পদ্ধতিতে আমরা বলছি এটাকে মজুত পণ্য হিসাবে দেখানো হয়। ক্রয় ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এইসব নামে দেখানো হয় না। কেমন? এটাকে মজুত পণ্য হিসাবে দেখানো হয়। আর এটা নিয়মিত আপডেট করা হয়।
অর্থাৎ একটা পণ্য বিক্রি করার সাথে সাথে এটা আপডেট করে দেওয়া হয়। কোনো পণ্য ক্রয় করা হলে খরচ হিসেবে না দেখে মজুত হিসেবে দেখানো হয়, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল কনসেপ্ট। কেমন? আর পার্থক্যগুলো তো আমরা বলছি, এখানে আর আলাদা করে বলার কিছু নাই। প্রতিটি বিক্রয়ের সময় বিক্রি পণ্যের ব্যয় নির্ণয় করে মজুত পণ্যের হ্রাস ও বিক্রি পণ্যের ব্যয় বৃদ্ধি করার জন্য দাখিলা দিতে হয়। কেমন? এখানে একটা বিষয়, বিক্রি পণ্যের ব্যয় নির্ণয় করা হয় কোন পদ্ধতি অনুসারে? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কেমন? আচ্ছা, যে জাবেদাগুলোর কথা কথা বলছি সেখানে এই জাবেদাগুলো এখানে আবার আসছে। মজুত পণ্য পদ্ধতিতে যখন পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেমন? আর এখানে আমরা বলছি যখন পণ্য ক্রয় করা হয়, এখানে ক্রয় হিসাব না, মজুত পণ্য হিসাব ডেবিট, এটা সম্পত্তি হিসাব ট্রিট করা হয়। মজুত পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন দেখেন হিসাব সমীকরণ প্রভাবটা দেখে, যেহেতু এটা সম্পত্তি হিসাবে ট্রিট করা হয়, যদি নগদে পণ্য ক্রয় করা হয় 1,000 টাকা, তাহলে মজুত পণ্য হিসাব ডেবিট 1,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 1,000 টাকা। তাহলে এ প্লাস এ মাইনাস, এ প্লাস মানে হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পাইছে, আবার নগদ নামক সম্পত্তি হ্রাস পাইছে, তার মানে একই দিকে হিসাবের একদিকে যখন প্রভাব ফেলে সেটাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। কেমন? কাঠে গুণে ধরে, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যখন হিসাব সমীকরণ দুই দিকে প্রভাব বিস্তার করে সেটাকে আমরা বলি যে পরিমাণগত বা নিট পরিবর্তন। দেখেন দেখেন, যখন ক্রয় করা হয়েছে 1,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর ক্রয় হইলে যখন ব্যয় হয়, ক্রয় হইলে ব্যয় হয়, আর ব্যয়টা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়ে যায়, এই জন্য এখানে বিয়োগ হয়েছে। আর নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট, এই জন্য সম্পত্তি হ্রাস পাইছে। কেমন? নগদ নগদ সম্পত্তি হ্রাস পাইছে, এই জন্য এটা ক্রেডিট। এইভাবে প্রত্যেকটা জায়গায়, এখানে দেখেন যখন দাঁড়ে পণ্য বিক্রি করা হয়, তাহলে কি হবে? দাঁড়ে পণ্য ক্রয় করা হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কেমন? আর এখানে যখন দাঁড়ে পণ্য বা দাঁড়ে বা বাকিতে পণ্য ক্রয় করা হয় নিত্য মজুত পদ্ধতি, আমরা বলবো যে মজুত পণ্য হিসাব ডেবিট। এখানে পার্থক্য এখানে এটাই, মজুত পণ্য হিসাব ডেবিট। আমরা বলছি আমরা যে নর্মাল যাওয়া দাওয়া করি সেটা হলো পিরিয়ডিক পদ্ধতি, আর এটা হলো ব্যতিক্রম পদ্ধতি বা অবিরত পদ্ধতি। কেমন? মজুত পণ্য হিসাব ডেবিট। আচ্ছা, যখন পরিবহন প্রদান করা হয় 1,000 টাকা, তখন যাবে দাও এখানে আছে আন্তঃপরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মানে ক্রয়কৃত পণ্য যখন আনার জন্য পরিবহন খরচ করা হয়, সেটার জন্য আন্তঃপরিবহন ডেবিট, নগদান, এটা নর্মাল যাবে দা। কেমন? আচ্ছা, পরিবহনের একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এবং নগদান হিসাবে ক্রেডিট, এই জন্য নগদ নাও সম্পত্তি হ্রাস পাবে। এটা হলো কোন পরিমাণগত বা নিট পরিবর্তন। আর এখানে বলছে পরিবহন ক্রয় পরিবহন প্রদান 1,000 টাকা, এখানে পরিবহন নামে যাবে না, যেহেতু এটা সম্পত্তি ট্রিট করা হয়েছে, এই জন্য পরিবহনটা সম্পত্তির কাঁধে ভর করবে। কেমন? সম্পত্তির কাঁধে কাঁধে উঠাই দেওয়া হবে। মজুত পণ্য হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, একই দিকে প্রভাব ফেলবে। আচ্ছা, যদি ফেরত দেওয়া হয়, ক্রয় ফেরত বা বই ফেরত, তাহলে যাবে দেওয়া হবে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা নর্মাল যাবে দা। কেমন? আর অ্যাবনর্মাল যাবে দা হলো যে পাওনাদার হিসাব ডেবিট, এখানে ক্রয় ফেরত না দিয়ে মজুত পণ্য হিসাবে ক্রেডিট করতে হবে, আর কিছু না। কেমন? এই হলো মোটামুটি জাবেদার প্রেক্ষাপট আর কি। আচ্ছা, এখন গাড়ি ক্রয়ের মাধ্যমে সৃষ্ট 25,000 টাকা পাওনাদারকে 10% নগদ বাট্টায় পরিশোধ করা হলো। যখন বাট্টায় পরিশোধ করা হয়, কেমন, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদার হিসাব ক্রেডিট, আর প্রাপ্ত বাট্টা বা ক্রয় বাট্টা হিসাব ক্রেডিট। কেমন? আমরা যখন পাওনাদারকে পরিশোধ করবো তখন বাট্টা হলো প্রাপ্ত বাট্টা। এগুলো সিম্পল বিষয়। এখন এখানে শুধু পার্থক্য একটাই, এখানে বাট্টা নামে এখানে আছে ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা, এখানে বাট্টার নামে না দিয়ে দিতে হবে মজুত পণ্য হিসাব। পানাদারকে যখন পরিশোধ করা হয় পানাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। এখানে মূলত বাট্টার নাম দেওয়া যাবে না, পরিবহনের নাম দেওয়া যাবে না, ব্যয়ের নাম দেওয়া যাবে না, সব মজুত পণ্য হিসাবে দেওয়া দিতে হবে। এই আর কি পার্থক্যটা। কেমন? আচ্ছা, নগদে যখন পণ্য বিক্রয় করা হয় একই কাহিনী। কেমন? নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা বলছি দুইটা জায়গা দিতে হবে। একটা হচ্ছে ক্রয়, এখানে দেখেন এখানে দেওয়া আছে, একটু প্রশ্নের দিকে লক্ষ্য করেন। লক্ষ্য মূল্য নগদ পণ্য বিক্রি করা হলো 30,000 টাকা, যার ক্রয় মূল্য দেওয়া আছে 20,000 টাকা। আমরা বলছি যে অবিরত পদ্ধতিতে যখন পণ্য বিক্রি করা হয় তখন বিক্রয়ের জন্য একটা জায়গা দিতে হবে, ক্রয় মূল্যের জন্য আরেকটা জায়গা দিতে হবে। কেমন? তাহলে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 30,000 টাকা, এটা তো ক্লিয়ার। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু ক্রয় মূল্যের জন্য জায়গা দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর মজুত পণ্য হিসাব ক্রেডিট। কেমন? তারপর ধারে পণ্য বা ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করা হলে 30,000 টাকা। কেমন? এটা তো একটু আগে দেখলাম, আবার আবার আসলো কি জন্য? আহ, তারপর ফেরত আসে যখন আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হয়, তাহলে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসেব ক্রেডিট, 2,000 টাকা। যখন যারে যারে বিক্রিত পণ্যের মধ্যে 2,000 টাকা ফেরত আসলো, এখানে দুইটা জমা দিতে হবে। কেমন? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট, মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয়, এইটার সাথে রিভার্স হবে এটার। এখানে ছিল বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। কেমন? আচ্ছা, যখন বিক্রিত পণ্যের যারে বিক্রিত পণ্যের মধ্যে 2,000 টাকার পণ্য ফেরত আসলো, তার মানে আমাদের স্টোরে মাল বেড়ে যাবে। বিক্রিত পণ্য যখন ফেরত আসে স্টোরে মাল বেড়ে যাবে, তাহলে মজুত পণ্য ডেবিট, আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু 2,000 টাকা লেখা যাবে না, 2,000 টাকার যে ক্রয় মূল্য 1,000 টাকা সেটা লিখতে হবে। কেমন? আচ্ছা,
এই হলো মোটামুটি জাবেদাটা, কেমন? জাবেদার বিষয় গেল। আচ্ছা, এখন আসেন আমাদের এখানে এফওবি মানে হলো যে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট বলছে, যে আমরা তো একটু ব্যাখ্যা করছি একটু আগে। শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে আহ, জাহাজের মধ্যে উঠাই দেওয়া হবে, এরপরে বিক্রেতার দায়িত্ব শেষ, সব দায়িত্ব ক্রেতার। গাড়ি ভাড়া দিবে ক্রেতা, এবং মালিকানা থাকবে ক্রেতার, নষ্ট হলে ক্রেতার দায়িত্ব থাকবে, কেমন? আর এফওবি ডেস্টিনেশন মানে হলো যে সব দায়িত্ব বিক্রেতার, কেমন? দোকানে মাল পৌঁছে দেওয়া পর্যন্ত সব দায়িত্ব বিক্রেতার, পরিবহন খরচ বিক্রেতা দিবে, কেমন? আচ্ছা, এফওবি ডেস্টিনেশন শব্দটি সিআইএফ এবং সিএনএফ নামে অভিহিত করা হয়, কেমন? সিআইএফ মানে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। আচ্ছা, এফওবি শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশনের মধ্যে পার্থক্যটা আমরা তো এটা বলছি একটু আগে, ক্রেতার নিকট তখনই হস্তান্তরিত হবে যখন বিক্রেতা কর্তৃক পরিবহন সংস্থার নিকট পণ্য স্থানান্তর করা হয়। আচ্ছা, এটা তো বুঝে, আশা করি বুঝে গেছেন, পরিবহন খরচ ও বীমা খরচ বহন করবে ক্রেতা, কেমন? শিপিং পয়েন্টে পরিবহন এবং সব খরচ বহন করবে ক্রেতা। আর ডেস্টিনেশন পয়েন্ট মানে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব, বিক্রেতার দায়িত্ব, তার মানে পরিবহন খরচ, বীমা খরচ সব বিক্রেতার কাঁধে, কেমন? এমনকি পণ্য নষ্ট হয়ে গেল বিক্রেতার কাঁধে। এই মূলত সেন্সিটিভ পণ্যগুলোর জন্য এই সিদ্ধান্ত, কেমন? আচ্ছা, তাহলে এফবি ডেস্টিনেশনে চূড়ান্ত পরিবহন খরচ বহন করে কে? বিক্রেতা, কেমন? ডেস্টিনেশন বলে বিক্রেতা। আর যদি বলে এফবি ডেস্টিনেশন পেইড প্রিপেইড, সেখানে পেইড আরো কাহিনী আছে কাপজাপ। আচ্ছা, এখানে ক্রয় হিসেবে পাওয়া যায় না। ক্রয় হিসাব কোথায় পাওয়া যায় না? নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে। আমরা বলছি এখানে ক্রয় হিসাবে না লিখে মজুত পণ্য হিসেবে লেখা হয়, মানে সম্পত্তি হিসেবে লেখানো হয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় কোথায়? নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে। এখানে কিন্তু আমরা বলছি যে যখন পণ্য বিক্রি করা হয় তখন বিক্রির জন্য একটা জাবেদা দেওয়া হয়, আবার ক্রয় মূল্যের জন্য একটা জাবেদা দেওয়া হয়, যেটা নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে হয়, কেমন? আবার প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় না কোথায়? কালীন বা এই তিনটা প্রশ্ন পরীক্ষা আসছে। বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় কোথায়? নিত্য বা অবৈধ মজুত পদ্ধতি কোথায় পাওয়া যায় আমরা একটু দেখাইছি, একটু একটু পরে পেঁচ লাগবে, কেমন? এই দেখেন, এখানে যখন আমরা পণ্য বিক্রয় করি আমরা লিখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে দুইটা জায়গা দিতে হয়, একটা হচ্ছে বিক্রয়ের জন্য আর একটা হচ্ছে ক্রয় মূল্যের জন্য। ক্রয় মূল্যের জন্য যাওয়া হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য হিসাব ব্যয় ক্রেডিট। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কোথায় দেখানো হয়? উত্তর হবে নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে, কেমন? এই প্রশ্নটা দেখবেন যে কয়বার যে আসছে আল্লাহ জানে। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় কোথায় তাহলে? নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে। আর বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায় কোথায়? কালীন বা কালান্তিক মজুত পদ্ধতিতে, কেমন? আচ্ছা, সমাপনী মজুত পণ্য দেখানো হয় না কোথায়? কালীন মজুত পদ্ধতিতে, কেমন? ডেস্টিনেশন পয়েন্ট বলতে সমস্ত খরচ বহন করবে কে? বিক্রেতা, কেমন? গন্তব্য পৌঁছে দেওয়া পর্যন্ত বিক্রেতা দায়িত্ব। আর যদি বলে শিপিং পয়েন্ট, তাহলে সব খরচ বহন করবে ক্রেতা, কেমন? আচ্ছা, এখন আসেন প্র্যাকটিস শিটে। প্র্যাকটিস শিটটা আমরা একটু দেখি। বলছে কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? কালান্তিক মজুত পদ্ধতিতে, কেমন? কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? ক্রয় ফেরত হিসাব থাকে, ক্রয় পরিবহন থাকে, প্রারম্ভিক মজুত পণ্য থাকে, থাকে না বিক্রিত পণ্যের ব্যয়। কি থাকে না? বিক্রিত পণ্যের ব্যয়। আমরা একটু আগে বলছি যে যখন পণ্য বিক্রয় করা হয় তখন দুইটা জায়গা দিতে হয়, তারা পিরিয়ডিক পদ্ধতিতে, কেমন? সরি, পারপেচুয়াল পদ্ধতি বা অবিরত পদ্ধতি, কিন্তু কালান্তিক মজুত পদ্ধতি শুধু একটি জায়গা দিতে হয়। সেই হিসাবে এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হবে না, কেমন? আচ্ছা, তারপরে রাকিব আছেন? আছে স্যার, অবির আছে। হ্যাঁ, পড়েন, 2 নম্বরটা পড়েন। অবিরাম মজুত পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়ী কোম্পানির খতিয়ানে নিজে কোন হিসাবে থাকে না? কোনটা থাকবে না বলতে পারবেন নি? সমাপনী বিক্রয় ফেরত। অবিরত অবিরত মজুত পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচে কোন হিসাব থাকবে না, কেমন? অবিরত মজুত পদ্ধতিতে মূল বিষয় হলোতে তারা ক্রয়কে ক্রয় হিসেবে না দেখে সম্পত্তি হিসেবে দেখায়, সম্পত্তি বলতে মজুত পণ্য হিসেবে দেখায়। আবার ক্রয় ফেরত মজুত পণ্য হিসেবে দেখায়, কেমন? তাহলে এখানে যখন পণ্য ক্রয়কে তারা কি হিসেবে দেখায়? মজুত পণ্য হিসেবে দেখায়। তাহলে ক্রয় ফেরতটাকে তারা ক্রয় ফেরত হিসেবে দেখায় না, কি দেখায়? মজুত পণ্য হিসেবে দেখাবে, কেমন? মজুত পণ্য। প্রশ্ন হলো যে অবিরত মজুত পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানের নিচে কোন হিসাব থাকবে না? ক্রয় ফেরত থাকবে না, থাকবে মজুত পণ্য, কেমন? থাকবে কি? মজুত পণ্য। মজুত পণ্য। কারণ তারা যখন পণ্য ক্রয় করে তখন তারা ক্রয় লেখে না, লেখে মজুত পণ্য। আর যখন ক্রয় ফেরত আসে তখন তারা ক্রয় ফেরত লেখে না, মজুত পণ্য হিসেবে লেখে, কেমন? যখন ক্রয় করে তখন তারা কি লেখে? মজুত পণ্য হিসাব ডেবিট, নগদ প্রদেয় হিসাব ক্রেডিট। যখন ফেরত আসে তখন প্রদেয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট, কেমন? এই হলো প্রশ্নের উত্তর। আচ্ছা, কালান্তিক মজুত রক্ষণ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না? কালান্তিক মজুত পদ্ধতিতে, কেমন? কোন হিসাব থাকবে না বলেন দেখি? বিক্রিত পণ্যের ব্যয়, কেমন?
বিক্রিত পণ্যের ব্যয় এটা কালান্তিক পদ্ধতি হিসাবে আমরা একটু আগে দেখাইলাম। যখন পণ্য বিক্রি করা হয় তখন আমরা যা দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আপনার অবিরত মূল পদ্ধতিতে দুইটা জাবেদা দিতে হয়। কয়টা জাবেদা জাবেদা দেওয়া লাগে? দুইটা। দুইটা দুইটা। দিতে হয়। এর মধ্যে একটা হচ্ছে বিক্রয়ের জন্য আর একটা হচ্ছে ক্রয় মূল্যের জন্য। কেমন? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। অবিরত মূল পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ডেবিট দেখাইতে হয়। আবার একই প্রশ্ন দেখেন, এখানে একই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। পড়েন এটা কি বলছে। অবিরত মজুত পণ্য পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির নিচের কোন হিসাব থাকে? কে বলছে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমন? বিক্রিত পণ্যের ব্যয় থাকে। বিক্রিত পণ্যের ব্যয় থাকে। এটা মূলত যখন পণ্য বিক্রি করা হয় তখন দুইটা জাবেদা দিতে হয়। একটা হচ্ছে আহ আহ, বিক্রয় হিসাব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আরেকটা হচ্ছে ক্রয় মূল্যের জন্য। আরেকটা হলো ক্রয় মূল্যের জন্য। কেমন? ক্রয় মূল্যের জন্য যে জাবেদা দিতে হয় সেখানে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুত পণ্য হিসাব ক্রেডিট। কেমন? সহজ, একই প্রশ্ন বারবার। কেমন? আবার দেখেন 5 নম্বরে কি আসছে। কালান্তিক মজুত কালান্তিক পদ্ধতি। মজুত হুম। ও কালান্তিক মজুত পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানেরা মিলে কোন হিসাব পাওয়া যাবে না? পাওয়া যাবে না। যাবে না। বি- না, কোন পদ্ধতি? কোন বিক্রিত পদ্ধতি? পণ্যের ব্যয়। কালান্তিক মজুত কালান্তিক। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়। কেমন? একই প্রশ্ন আবার দেখেন, সেখানে আছে দুইটা পদ্ধতি। অবিরত মজুত পদ্ধতি একটি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের আমলে নিম্নের কোন হিসাবে যে থাকে না? অবিরত অবিরত পদ্ধতিতে প্রারম্ভিক মজুত হিসাব থাকে না। কেমন? অবিরত তারা সমাপনী মজুত রাখে। তারা যখন একটা পণ্য বিক্রি করে সাথে সাথে এটাকে মাইনাস করে দেয়। কেমন? আবার একটা পণ্য যখন ক্রয় করে সাথে সাথে যোগ করে ফেলে। তাদের সব সময় আপডেট থাকে, প্রারম্ভিক টারম্ভিক নেই। তাদের সার্বক্ষণিক আপডেট, মানে একটা পণ্য বিক্রি সাথে করার সাথে সাথে ধরেন তারা গাড়ি ব্যবসা করে, 10টা গাড়ি আছে, যখন একটা বিক্রি করে তাহলে 9টা থাকে, আবার দুইটা গাড়ি কিনছে 11টা হয়ে গেছে, সাথে সাথে আপডেট। এই জন্য তাদের প্রারম্ভিক তো হচ্ছে যে যারা পিরিয়ডিক পদ্ধতি তারা প্রারম্ভিক মেনটেন করে, যারা অবিরত পদ্ধতি হিসাব মেনটেন করে তাদের হলো সাথে সাথে আপডেট, বাকি কোনো কাম নাই। কেমন? আচ্ছা, কালান্তিক জি। সমাপনী মূলধনের পণ্যের মূল্য নির্ণয়ের জন্য আমরা কি করব বলেন। কালান্তে সমাপনী মূল পণ্য মূল্য নির্ণয় করতে হলে আমরা মজুত পণ্যের হিসাব করি। কেমন? হিসাব এরকম করে। কালান্তিক পদ্ধতি কি করে, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে তারা হিসাব করতে বসে যে দোকানে কি কি মাল আছে। কেমন? দোকানে তখন এটা তারা দোকানে যায়, ফিজিক্যালি করে টরে দেখে কয়টা মাল আছে, তখন তারা একটা মূল পণ্য হিসাব বের করতে পারে। কেমন? আচ্ছা, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে, 1 নম্বরটা পয়েন্ট কি বলছে। অবিরাম মজুত পণ্য পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির নিচের কোন হিসাব থাকে না? অবিরাম মজুত পদ্ধতি বা অবিরত মজুত পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির নিচে কোন হিসাব থাকে না? কোনটা থাকবে না তাহলে? আন্তঃপরিবহন। কেমন? পরিবহন। ওখানে থাকবে যখন পরিবহন নামে দেওয়া হয়। কালান্তিক পদ্ধতিতে যাওয়া দেওয়া হয় আন্তঃপরিবহন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু অবিরত পদ্ধতিতে যাওয়া দেওয়া হবে মজুত পণ্য হিসাব ডেবিট। তারা পরিবহন নাম না দিয়ে মজুত পণ্যের উপর চাপাই দেয়। কেমন? ক্রয় করলে জি। আমরা আমরা ক্রয় হিসাবে লিখি না, মজুত পণ্য লিখি। ক্রয় ফেরত হইলে আমরা ক্রয় ফেরত লিখি না, মজুত পণ্য লিখি। পরিবহন হইলে আমরা পরিবহন লিখি না, মজুত পণ্য লিখি। অর্থাৎ ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা সবগুলোর জন্য আমরা কি লিখি? মজুত পণ্য লিখি। মজুত কেমন? পণ্য। মজুত পণ্য লিখি। একই প্রশ্ন। কেমন? বারবার দেখেন, কালান্তিক মূল পদ্ধতিতে একটি বিক্রিকারী কোম্পানি নিচে কোন হিসাবে থাকে না? তাহলে সমাপনী মূল থাকে না। কেমন? কালান্তিক মূল পদ্ধতিতে একটি বিক্রিকারী কোম্পানি নিচে কোন হিসাবে থাকে না? আচ্ছা, এইসব পরে কি আছে, অবিরত মূল পদ্ধতিতে ক্রয় মূল্যে পণ্য ফেরত দিলে নিম্নে কোন হিসাবটি ক্রেডিট করতে হবে? ক্রয় ফেরত কি দিলে? যদি ক্রয় ফেরত দেওয়া হয় তাহলে আহ স্টোরে মাল বাড়বে না কমবে? মাল বাড়বে। ক্রয় আচ্ছা, ফেরত। কমবে। হ্যাঁ, ক্রয় করে এটা ফেরত দিয়ে দিচ্ছি। ক্রয় করার পরে ফেরত দিলে মাল কমে যাবে। কেমন? কমে যাবে। তাহলে তাহলে মজুত পণ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। কেমন? তাহলে মজুত পণ্য জি। হিসাব ক্রেডিট। কেমন? মজুত পণ্য ক্রেডিট, মজুত পণ্য আর কি। কেমন? জি। আচ্ছা, তারপরে একই প্রশ্ন, এগুলো ঘুরে ঘুরে একই প্রশ্ন আসছে। কেমন? এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এফওবি মানে কি? ফ্রি অন। ফ্রি অন বোর্ড। কেমন? এই যে এখানে অনেকগুলো ফ্রি অফ আছে, ফ্রি অফ আছে, ফ্রি অফ বার্থ আছে। কেমন? না পারলে পারা যাবে না, ফ্রি অন বোর্ড। কেমন? আচ্ছা, এফওবি শিপিং পয়েন্ট বলতে কি বোঝায়? আমরা বলছি শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত খরচ বহন করবে কে? ক্রেতা না বিক্রেতা? শিপিং পয়েন্ট হইলে শিপিং পয়েন্ট হলে আনা পর্যন্ত আর কি, শিপিং পয়েন্ট আনা পর্যন্ত বিক্রেতা, এরপর সব ক্রেতাকে বহন করবে। হ্যাঁ, শিপে উঠাই দিবে, তারপর সব শিপের খরচটা সব ক্রেতারাতে। কেমন? জি। শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে আপনি যখন ট্রাকে করে মাল পাঠাবেন বিক্রেতা শুধু ট্রাকে উঠে দিবে, কিন্তু ট্রাক ভাড়া ক্রেতাকে দিতে হবে। কেমন? জি। আর যদি ডেস্টিনেশন থাকে, ডেস্টিনেশন পর্যন্ত সব খরচ বিক্রেতার। কেমন? ওই যেগুলো জি। সেন্সিটিভ প্রোডাক্ট যেমন এই যে ফ্রিজ, এইসব ক্ষেত্রে দেখবেন যে ওয়ালটন কোম্পানি একবার দোকান আপনার নিজের এলাকায় পৌঁছে দিবে তাদের দায়িত্বে। কেমন? আর
শিপিং পয়েন্ট মানে শুধু গাড়ি ঠিক করে দিবে, খরচ আপনাকে দিতে হবে। আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে মজুদ বলতে কি বোঝায়? মজুদ বলতে বোঝায় অবিকৃত দ্রব্যের বা পণ্যের হিসাব সংরক্ষণ করা আর কি। একটা নির্দিষ্ট সময় শেষে কতগুলো পণ্য অবিকৃত রয়েছে সেটা, তাহলে এখানে দ্রব্যাদি সংরক্ষণ, কেমন, দ্রব্যাদি সংরক্ষণ। সংরক্ষণ। তারপরে আছে অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন হিসাবটি ক্রিয়েট করতে হবে? এই প্রশ্নটা একটু আগে আসছে, কেমন। অবিরত পদ্ধতিতে যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, তাহলে আমাদের স্টোরে কি মাল বাড়বে নাকি কমবে? পণ্য ফেরত দিলে কমবে। কমে পণ্য। যাবে, তাহলে মজুত পণ্য ক্রেডিট, মজুত পণ্য কমে যাবে, কেমন। অবিরত জি। পণ্যতে তো আমরা পণ্যকে সম্পত্তি হিসেবে ট্রিট করি। হ্যাঁ, সম্পত্তি ক্রয় ব্যয় হিসেবে না দেখি সম্পত্তি হিসেবে দেখানো হয়। তো ওখানে ক্রয় হিসাব দেখানো হয় না, ক্রয় পরিবহন দেখানো হয় না, ক্রয় ফেরত দেখানো হয় না, ক্রয় বার্তা সবগুলা। এই চারটার জন্য ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, চারটার জন্য আমরা আমরা মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করি, কেমন। এখন যখন ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয়েছে, তখন আমার স্টোরের মালটা কমে যাবে, তাহলে মজুত পণ্য হিসাব ডেবিট, কেমন। এই হলো মোটামুটি প্রশ্ন এই চ্যাপ্টারের, আর প্রশ্ন নাই। এই এই হলো এই মানে দুইটা নিয়ে প্রশ্ন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, কি নিচে কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়? মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়, পরিত্যক্ত নষ্ট জিনিসপত্র বিক্রয় হতে আয়, কেমন। আচ্ছা, এখানে মোটামুটি এলো নিত্য অবিরত প্রশ্ন। অল্প বেশি প্রশ্ন নাই, আর একটু প্রশ্ন আছে, সকালে একটু দেখাবো। সেটা হলো যে দু একটা টুকটাক ম্যাথ আছে আর কি, কেমন। সেটা আমি নেক্সট জি। ক্লাসে দেখাবো। এই হলো মোটামুটি আলোচ্য বিষয়। তো কোনো প্রশ্ন আছে বলেন। না স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছি কনসেপ্ট। আচ্ছা, তাহলে এখানে মোট মোটা দাগে অবিরত পদ্ধতি আর এই পিরিয়ডিক পদ্ধতির মধ্যে একটা বেসিক পার্থক্য হলো, অবিরত পদ্ধতিতে ক্রয়কে ক্রয় হিসেবে না দেখে সম্পত্তি হিসেবে দেখানো হয়, কেমন। আর আমরা যে যা করি আসছি সেটা হচ্ছে কালান্তিক পদ্ধতি বা পিরিয়ডিক পিরিয়ডিক পদ্ধতি। পিরিয়ড মানেই তো আমরা বুঝি একটা সময়, কেমন, নির্দিষ্ট সময়, এক জি। মাস, 2 মাস, 3 মাস, পিরিয়ড তো বোঝা যায়। আর পিরিয়ডের বিপরীত হচ্ছে অবিরত। অবিরত মানে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ধারাবাহিক, মানে কোনো বিরতিহীন ভাবে হিসাব যেখানে চলে সেটা হচ্ছে অবিরত। আর এটা বড় বড় প্রতিষ্ঠানে হয় আর কি। এই, তো আপনার যদি জাবেদাটা ক্লিয়ার থাকে এই চ্যাপ্টারে আর কিছুই করার নাই। আর পরবর্তী রিটেন দিতে গেলেও এখানে এই যে চারটা জাবেদা বলছি, এই চারটা পড়লে এই চ্যাপ্টার ক্লিয়ার, কেমন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত, আর আমি শীটটা দিয়ে দিবো ইনশাল্লাহ। সকালে দেখে একটা ক্লাস দিতে পারে কিনা। হ্যাঁ, তাহলে রাখি নাকি। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।